উম, গত সপ্তাহে আমি আম, টোকিও থেকে মাত্র 1 ঘন্টার ট্রেন যাত্রায় এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম। সে আমাকে এমন এক রাস্তায় নিয়ে গেল যা যেন এক নিস্তব্ধ, মানে রীতিমতো শহরতলির গোরস্থান। হুম। টোকিওর ঠিক বাইরের শহরতলিগুলোর অবস্থা আসলেই এখন এরকম। একদম। প্রতি তৃতীয় বাড়িটি ছিল যেন এক একটা ভূত। ছাদ ধসে পড়ছে, সামনের দরজায় লতাপাতা জড়িয়ে আছে, আর জানালাগুলোকে মনে হচ্ছিল একদম শূন্য চোখের কোটরের মতো। একটি বাড়ি তো এত বেশি হেলেছিল যে মনে হচ্ছিল একটু জোরে বাতাস বইলেই তা ফুটপাতে আছড়ে পড়বে। অবিশ্বাস্য। এরকম একটা মৃত্যুফাদ রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমি তাকে জিজ্ঞাসা করলাম, মালিক এই জঞ্জালটা ভেঙে ফেলছে না কেন? সে আমাকে একটা শুষ্ক, প্রায় হতাশাব্যঞ্জক হাসি উপহার দিল। সে বলল, যদি তারা এটা ভেঙে ফেলে তবে তাদের করের বিল 6 গুণ বেড়ে যাবে। মানে করের ভয়ে তারা বাড়িটা ফেলছে না। ঠিক প্রায়। যতদিন এই পচা কাঠের স্তূপ দাঁড়িয়ে আছে, কাগজে কলমে এটি একটি বাসস্থান। যেদিন এটি একটি পরিষ্কার খালি জমিতে পরিণত হবে, সরকার এটিকে পুনরায় শ্রেণীবদ্ধ করবে এবং মালিকের ওপর 600% করের বোঝা চাপিয়ে দেবে। সে ধ্বংসাবশেষের স্যাঁতসেঁতে দেওয়ালে প্রায় স্নেহের সাথে হাত বোলাল। বলল, জাপানে একটি ধসে পড়া বাড়ি কোনো দায় নয়, বরং এটি একটি ট্যাক্স হেভেন বা করের স্বর্গরাজ্য। সত্যি বলতে কি, দৃশ্যটা অত্যন্ত পীড়াদায়ক। এটি এমন এক ইচ্ছাকৃত ক্ষয়ের চিত্র যেখানে পরিবারগুলোকে আইনগতভাবে তাদের উত্তরাধিকার মাটিতে পৌঁছতে দেওয়ার জন্য রীতিমতো উৎসাহিত করা হয়। কিন্তু আসল বৈপরীত্যটি আমার চোখে পড়ে সেদিন সন্ধ্যায়, যখন আমরা টোকিও শহরের কেন্দ্রে ফিরে আসি। আমার বন্ধু আমাকে তার মাইক্রো অ্যাপার্টমেন্ট দেখায়, যা একটি সাধারণ পার্কিং স্পটের চেয়েও ছোট। অথচ এর জন্য সে তার মাসিক বেতনের প্রায় অর্ধেক খরচ করে। এই বৈপরীত্যটি আমাদের আজকের এই বিস্তারিত আলোচনার মূল কেন্দ্র। হ্যাঁ, কিভাবে 1 কোটিরও বেশি খালি বাড়ির দেশে এমন এক প্রজন্ম তৈরি হলো যারা নিজেদের মাথার উপরে একটি ছাদও জোটাতে পারে না। এটি কেবল বাজারের কোনো ত্রুটি বা সরবরাহ ও চাহিদার সাধারণ ঘটনা নয়। একদম না, বরং 2026 সালের মধ্যে জাপান নিওলিবারেল জম্বিফিকেশন নামক এক ভয়াবহ ঘটনার বৈশ্বিক গবেষণাগারে পরিণত হয়েছে। এটি এমন এক অবস্থা যেখানে আইনি ও কর কাঠামোকে মৃত পুঁজির লাইফ সাপোর্ট সিস্টেমে পরিণত করা হয়েছে, যা তরুণদের জীবনকে পদ্ধতিগতভাবে খেয়ে ফেলে অতীতের সম্পদের মূল্য রক্ষা করছে। ঠিক, শহরটি নিজেই এক ধরনের নেক্রোসিস বা পচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। আর ওই আখিয়া বা পরিত্যক্ত বাড়িগুলো কেবল সেই ব্যবস্থার প্রথম দৃশ্যমান লক্ষণ, যে ব্যবস্থা পুরোপুরি ভুলে গেছে কিভাবে মৃত জিনিসগুলোকে বিদায় জানাতে হয়। এই মৃত পুঁজি এবং তার প্রাতিষ্ঠানিক লাইফ সাপোর্টের পিছনের মেকানিজমটি বুঝতে হলে আমাদের আসলে সাধারণ মানুষের দৈনন্দিন বাস্তবতার দিকে তাকাতে হবে, তাই না? হ্যাঁ, ধরা যাক চিবা প্রিফেকচারের সাতো সানের কথা। 54 বছর বয়সী একজন সাধারণ স্যালারিম্যান হিসেবে তিনি তার বাবার কাছ থেকে একটি বাড়ি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। কিন্তু এই বাড়িটি তো কোনো সম্পদ নয়, এটি একটি আক্ষরিক অর্থনৈতিক পরজীবী। পরজীবীই বটে। বাড়িটির অবস্থা তো এমন যে স্যাঁতস্যাঁতে পচা কাঠের গন্ধে এর আশেপাশে টেকাই দেয়। বাগানটি জঙ্গল হয়ে গেছে, ছাদের একটা অংশ ধসে পড়েছে। যে কোনো বড় টাইফুনে তো পুরো বাড়িটাই ভেঙে পড়তে পারে। এত বিপদের পরও কিন্তু সাতো সান কোনো বুলডোজার ডাকছেন না। তিনি চাইলেও জায়গাটি পরিষ্কার করে একটি নিরাপদ খালি জমিতে পরিণত করতে পারছেন না। এর মূল কারণ ওই জাপানের ফিক্সড অ্যাসেট ট্যাক্স বা স্থায়ী সম্পদ করের কাঠামো। ওই যে করের নিয়মের কথা একটু আগে বললাম। ঠিক, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন দ্রুত বাসস্থানের প্রয়োজন ছিল, তখন সরকার এই নিয়ম করেছিল যে জমির ওপর কাঠামো থাকলে কর স্বাভাবিকের চেয়ে 100% নেমে আসবে। উদ্দেশ্য ছিল নতুন নির্মাণকে উৎসাহিত করা। কিন্তু এখন সেই নিয়মটাই একটা আইনি বিকৃতিতে পরিণত হয়েছে। কাঠামো ভেঙে পরিষ্কার জমি তৈরি করলে কর 600% বেড়ে যায়। এই মেকানিজমটি তো যে কোনো অর্থনৈতিক যুক্তির সম্পূর্ণ বিপরীত। বিষয়টা অনেকটা এরকম, ধরা যাক কারো বাড়ির সামনে ড্রাইভওয়েতে একটি মরিচা পড়া ইঞ্জিনের মেয়াদোত্তীর্ণ ভাঙা গাড়ি পড়ে আছে। আচ্ছা। এখন সরকার তাকে ওই বিপজ্জনক গাড়িতে ফেলে রাখার জন্য বিশাল ভাতা দিচ্ছে।
কিন্তু যে মুহূর্তে সেই ব্যক্তি গাড়িটিকে ডাম্পিং গ্রাউন্ডে ফেলে জায়গাটি পরিষ্কার করছে, ঠিক তখনই সরকার তাকে বিশাল অঙ্কে জরিমানা করে বসছে। একদম দারুণ একটা উপমা। এই প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের কারণেই সাতো সানের মতো মানুষেরা আজ এমন ফাঁদে আটকে আছেন। তারা রীতিমতো প্রাকৃতিকভাবে বাড়িটি ধ্বংস হওয়ার অপেক্ষায় থাকেন। তারা মনে মনে প্রার্থনা করেন যেন ছোটখাটো কোনো ভূমিকম্প এসে বাড়িটি ধসিয়ে দেয়, যাতে আইনিভাবে তারা করের হাত থেকে বাঁচতে পারেন। কিন্তু সরকার কি এই বিকৃত কর কাঠামোর ভয়াবহতা বুঝতে পারছে না? বুঝতে পেরেই 2023 সালে তারা ভেকেন্ট হাউস কাউন্টার মেজার্স নামে একটি সংশোধনী এনেছিল। বলা হয়েছিল, যদি পরিত্যক্ত বাড়ির জানালা ভাঙা থাকে, মরিচা ধরে বা আগাছা জন্মায় এবং সতর্কবার্তার পরও মেরামত না হয়, তবে করের ওই 1/6 সুবিধা বাতিল হবে। তাত্ত্বিকভাবে তো এটা বেশ যৌক্তিক পদক্ষেপ মনে হচ্ছে। তাত্ত্বিকভাবে হ্যাঁ, কিন্তু বাস্তবে এটি একটি প্রশাসনিক দুঃস্বপ্ন। 2030 সালের মধ্যে জাপানে পরিত্যক্ত বা আকিয়া বাড়ির সংখ্যা 47 লাখে গিয়ে দাঁড়াবে। এত বিশাল সংখ্যক বাড়ির প্রতিটি ভাঙা কাঁচ বা আগাছার দৈর্ঘ্য মাপার জন্য হাজার হাজার মিউনিসিপ্যাল ইন্সপেক্টর নিয়োগ দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। মানে মহাসমুদ্র সেচে ফেলার জন্য একটি চায়ের কাপ ব্যবহারের মতো অবাস্তব একটা চেষ্টা আর কি। তাছাড়া এখানে তো আইনি জটিলতাও আছে, বিশেষ করে ওই নিখোঁজ মালিক বা মিসিং ওনার সংকট। ঠিক ধরেছেন। জাপানে সম্পত্তির মালিকানার রেজিস্ট্রেশন আপডেট করাটা দীর্ঘকাল ধরে ঐচ্ছিক ছিল, ফলে এর একটি ভয়ানক গাণিতিক চক্র তৈরি হয়েছে। ধরা যাক, একজন বৃদ্ধ মারা যাওয়ার পর তার বাড়িটি আইন অনুযায়ী 3 সন্তানের মালিকানায় চলে যায়। আর সেই সন্তানরা শহরে কাজের খোঁজে চলে যাওয়ায় তারা হয়তো রেজিস্ট্রেশন পরিবর্তন করার প্রয়োজনই বোধ করেনি। একদম। কয়েক দশক পর ওই 3 সন্তানও মারা যায়। এখন বাড়িটির মালিকানা গাণিতিকভাবে 12 জন নাতি নাতনির মধ্যে ভাগ হয়ে গেছে। এদের অনেকে একে অপরকে চেনে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এদের বেশিরভাগই জানে না যে তারা আইনত এই ভগ্নপ্রায় সম্পত্তির মালিক। আর জাপানের সম্পত্তি আইন অনুযায়ী কাঠামো ভাঙতে হলে তো সকল মালিকের সর্বসম্মত সম্মতি প্রয়োজন। মানে একজন নিখোঁজও থাকলেও স্থানীয় সরকার কিছু করতে পারবে না। হ্যাঁ, পুরোটাই আইনি পক্ষাঘাত। আর এই পক্ষাঘাতের শেকড় বুঝতে আমাদের ফিরে যেতে হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জাপানের অর্থনৈতিক মডেলে। সেই সময় কোটি মানুষের মধ্যবিত্ত সমাজ গড়ার একটা রাষ্ট্রীয় ভিশন ছিল। সরকার সরাসরি গৃহায়নে বিনিয়োগ না করে দায়িত্বটি কর্পোরেট কোম্পানিগুলোর কাঁধে তুলে দেয়। আচ্ছা, তার মানে কোম্পানির মাধ্যমেই সব হতো। হ্যাঁ, যখন একজন তরুণ অবিবাহিত কর্মী চাকরিতে যোগ দিতেন, কোম্পানি তাকে সাবসিডিযুক্ত ডরমিটরি দিত। বিয়ে করলে কোম্পানির পারিবারিক বাসস্থানে স্থানান্তর করা হতো। সবশেষে কোম্পানি থেকে কম সুদের ঋণ নিয়ে তারা শহরতলিতে বাড়ি কিনতেন। এই ইকোসিস্টেমটি টিকে ছিল সিনিয়রিটি ওয়েজ বা বয়স অভিজ্ঞতা ভিত্তিক বেতন কাঠামোর ওপর, তাই না? ঠিক তাই। কর্মী যত বেশি দিন কাজ করতেন, বেতন তত বাড়ত এবং তিনি তত বড় বাড়ির মালিক হতে পারতেন। বাসস্থান এবং কর্মসংস্থান পুরোপুরি একে অপরের পরিপূরক ছিল। কিন্তু এই নিখুঁত কাঠামোর পতন তো ঘটে 1991 সালে। ওই যে অ্যাসেট প্রাইস বাবল বা সম্পদের দামের বিশাল বুদবুদটি ফেটে যায়। হ্যাঁ, সাধারণ মানুষের জীবন পুরোপুরি তছনছ হয়ে যায়। 55.8 মিলিয়ন ইয়েন মূল্যের একটি কন্ডোমিনিয়ামের দাম রাতারাতি 19.1 মিলিয়ন ইয়েনে নেমে আসে। বাবা, তার মানে এখানেই তৈরি হয় নেগেটিভ ইকুইটির ফাঁদ। মানে একজন ব্যক্তি ব্যাংকের কাছে 50 মিলিয়ন ইয়েন ঋণী, অথচ বাড়ির দাম মাত্র 19 মিলিয়ন ইয়েন। বাড়ি বিক্রি করে ঋণ শোধ করার উপায় নেই, কারণ উল্টো পকেট থেকে বাকি 31 মিলিয়ন ইয়েন ব্যাংকে দিতে হবে। একদম। লক্ষ লক্ষ পরিবার নিজেদের বাড়ির ভেতরেই অর্থনৈতিক বন্দিতে পরিণত হয়। আর এই বিপর্যয়ের পরপরই সরকার দ্রুত একটি নিওলিবেরাল বা মুক্তবাজার নীতির দিকে অগ্রসর হয়। এই পরিবর্তনটিকে সমাজের সামনে খুব চতুরভাবে উপস্থাপন করা হয়েছিল। কিভাবে? ওই ব্যক্তি স্বাধীনতা বা ফ্রি চয়েসের মোড়কে বিক্রি করা হয়েছিল, তাই না? বলা হয়েছিল, মানুষকে আর কর্পোরেট ডরমিটরিতে আবদ্ধ থাকতে হবে না। যে কেউ স্বাধীনভাবে নিজের পছন্দের জায়গায় থাকতে পারবে। কিন্তু বাস্তবে এই স্বাধীনতা ছিল ঝুঁকিগুলোকে একা ব্যক্তির ঘাড়ে চাপানোর একটা কৌশল। যখন বেতন কমে গেল বা সম্পত্তির দাম নিচে নেমে গেল, তখন আর কোনো প্রাতিষ্ঠানিক সুরক্ষা বলয় রইল না। আর এই কাঠামোগত পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী তো আজকের তরুণ প্রজন্ম।
নিগাতা প্রিফেকচারের ২০ বছর বয়সী তরুণ কেঞ্জির জীবনের দিকে তাকালেই এটা স্পষ্ট হয়। কেঞ্জির গল্পটা সত্যি কষ্টের। সে তার পৈতৃক সূত্রে একটা সম্পত্তির আংশিক মালিকানা পেয়েছে, যা আদতে একটি টক্সিক অ্যাসেট বা বিষাক্ত সম্পদ। শহরতলিতে জনসংখ্যা কমছে বলে কোনো ক্রেতা নেই, আবার মেরামতের খরচ দেওয়ার সামর্থ্যও তার নেই। আর ওদিকে টোকিও শহরে কাজ করার কারণে তাকে আয়ের অর্ধেক দিয়ে একটা ছোট্ট মাইক্রো অ্যাপার্টমেন্টে থাকতে হয়। এই অর্থনৈতিক চাপের কারণেই সম্প্রতি তার বিয়েও ভেঙে গেছে। কেঞ্জির মতো লক্ষ লক্ষ তরুণ এই ফাঁদে আটকে আছে, অথচ বাজার কোনো সমাধান দিচ্ছে না। বাজার সমাধান দিতে পারছে না কারণ এখানে একটা শক্তিশালী জেরন্টোক্র্যাটিক ফিনান্সিয়াল অ্যালায়েন্স বা বয়স্ক সম্পত্তির মালিক ও ব্যাংকগুলোর অলিখিত জোট কাজ করছে, তাই তো? একদম ঠিক। আঞ্চলিক ব্যাংকগুলোর ব্যালেন্স শিটে ওইসব আকিয়া জমির দাম কৃত্রিমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো আছে। যদি প্রকৃত বাজার মূল্য নির্ধারণ করতে দেয়া হয়, তবে সেগুলোর দাম প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। আর তাতে ব্যাংকগুলোর কোল্যাট্রাল বা বন্ধকি সম্পদের ভিত্তি পুরোপুরি ধসে পড়বে। হ্যাঁ, পুরো ব্যাংকিং খাত পঙ্গু হয়ে যাবে। তাই বয়স্ক মালিকদের সম্পদের কাল্পনিক মূল্য এবং ব্যাংকগুলোর সচ্ছলতা টিকিয়ে রাখার জন্য সরকার কৃত্রিমভাবে এই মৃত সম্পদের দাম ধরে রেখেছে। ব্যাপারটা অনেকটা বিশাল একটা প্রজন্মগত ট্রাফিক জ্যামের মতো। রাস্তার সামনে সারির গাড়িগুলোতে বয়স্ক প্রজন্ম আর ব্যাংকগুলো বসে আছে। তাদের ইঞ্জিনের জ্বালানি শেষ, কিন্তু আইনি কারণে তাদের সরানো যাচ্ছে না। অসাধারণ একটা তুলনা। হ্যাঁ, আর পেছনের সারিতে থাকা কেঞ্জির মতো তরুণরা তাদের জীবনের ইঞ্জিন চালু রেখে কেবল অপেক্ষাই করছে। জ্বালানি পুড়ছে, কিন্তু জীবনের পথে ১ ইঞ্চিও এগোতে পারছে না। এই ক্ষয়ের চিত্র শুধু গ্রামেই সীমাবদ্ধ নেই। টোকিওর একেবারে কেন্দ্রে গেলে এই সংকটের আরও অন্ধকার রূপ চোখে পড়ে। হ্যাঁ, টোকিওর মিনাতো ওয়ার্ডের মতো অভিজাত এলাকায় এই সংকটের প্রকাশ ঘটে স্থানিক নির্বাসনের মাধ্যমে। যেমন ৩১ বছর বয়সী ডিজিটাল কনসালটেন্ট এরিকার কথা যদি বলি, তিনি দিনে ১২ ঘণ্টা কাজ করেন, কিন্তু তার ছোট ব্যালকনি থেকে তিনি স্কাই ওয়ার্ডস নামক যে বিলাসবহুল টাওয়ারগুলো দেখতে পান, সেগুলোর বেশিরভাগ জানালা রাত ৯টার সময় অন্ধকার থাকে। কারণ সেখানে কোনো মানুষই থাকে না। ওই টাওয়ারগুলো তো আসলে মানুষের আশ্রয়ের জন্য নয়। এগুলো হলো বৈশ্বিক রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা রিট, REIT, এবং বিদেশি বিনিয়োগকারীদের কংক্রিটের সেভিংস অ্যাকাউন্ট। একদম। জাপানে বিদেশি বিনিয়োগকারীদের জমি কেনার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, ফলে বাসস্থানের ব্যবহারিক মূল্য এবং বিনিময় মূল্যের মধ্যে সম্পূর্ণ বিচ্ছেদ ঘটেছে। কিন্তু অর্থনীতিবিদদের ওই ফিল্টারিং থিওরির কি হলো? বলা হয় যে নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্ট তৈরি হলে উচ্চবিত্তরা সেখানে যায় আর পুরনো বাড়িগুলো মধ্যবিত্তদের জন্য সাশ্রয়ী দামে উন্মুক্ত হয়। এখানে কেন তা কাজ করছে না? কারণ হাইপার ফিনান্সিয়ালাইজেশন বা অতিরিক্ত আর্থিকীকরণ এই স্বাভাবিক নিয়মকে ধ্বংস করে দিয়েছে। বড় বিনিয়োগকারীরা শুধু নতুন টাওয়ারই নয়, তারা পুরনো সাশ্রয়ী বাড়িগুলোও কিনে বাজার থেকে সরিয়ে নিচ্ছে। তারা এগুলো মানুষের কাছে ভাড়া দেওয়ার জন্য নয়, বরং শুধু মূল্যবৃদ্ধির আশায় ফেলে রাখছে। ফলে সরবরাহ বাড়ার বদলে উল্টো কমে যাচ্ছে। আর এই চরম বৈষম্যের সবচেয়ে নির্মম পরিণতি দেখা যায় গৃহহীনতার চিত্রে। জাপানে যারা বাড়ির মালিক, তাদের বসবাসের জায়গা সাধারণ ভাড়াটিদের চেয়ে গড়ে ২.৫ গুণ বড়। হ্যাঁ, সিঙ্গেল মাদার পরিবারগুলোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর গৃহহীনদের জনবৃত্তি বিশ্লেষণ করলে দেখা যায় ৯০-এর দশকের পর থেকে যারা গৃহহীন হয়েছেন তাদের বেশিরভাগই গড়ে ৫৫ বছর বয়সী পুরুষ। এদেরকে তো ৩টি সুনির্দিষ্ট শ্রেণীতে ভাগ করা যায়, তাই না? ঠিক। প্রথমটি হল ফুললি ইনক্লুডেড, যারা একসময় স্থিতিশীল কর্পোরেট চাকরি করতেন, কিন্তু কোম্পানি দেউলিয়া হলে সরাসরি রাস্তায় এসে দাঁড়ান। দ্বিতীয়টি ইন্টিগ্রেটেড থ্রু ওয়ার্ক, এরা চুক্তিভিত্তিক কর্মী, কাজ গেলে বাসস্থানও যায়। আর তৃতীয়টি লং টার্ম এক্সক্লুডেড বা দিনমজুর, যারা কখনোই মূলধারায় প্রবেশ করতে পারেনি। এখানে একটা মারাত্মক বিষয় খেয়াল করার মতো। যেহেতু মানুষের বাসস্থান পুরোপুরি তার কর্পোরেট চাকরির সাথে যুক্ত ছিল, তাই চাকরি হারানোর মুহূর্তেই তা একটা অদৃশ্য খাদ বা ক্লিফ তৈরি করেছে। আর রাষ্ট্রের কোনো হাউজিং ফার্স্ট সুরক্ষা বলয় নেই বলে একবার খাদে পড়লে ওঠার উপায় নেই। একদম সঠিক পর্যবেক্ষণ। তবে এই গভীর সংকট থেকে উত্তরণের জন্য কিন্তু বৈশ্বিক স্তরে বেশ কিছু কার্যকরী নীতি রয়েছে। প্রথমত, কাঠামোর বদলে জমির ওপর কর আরোপ করতে হবে। দ্বিতীয়ত, বিদেশি ক্রেতাদের ওপর কর এবং শূন্যস্থান কর বা ভ্যাকেন্সি ট্যাক্স বসাতে হবে। আর উত্তরাধিকার আইনের সংস্কার করতে হবে।
সিঙ্গাপুরের ৯৯ বছরের লিজ মডেলের মতো কিছু করা যেতে পারে, যেখানে জমির ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে। হ্যাঁ, পশ্চিমা বিশ্বের কমিউনিটি ল্যান্ড ট্রাস্ট বা সিএলটি ব্যবস্থাও বেশ ভালো। তবে এ মুহূর্তে চীনের বর্তমান নীতিগুলোর কথা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন। চীন অত্যন্ত দৃঢ়তার সাথে এই ব্যালেন্স শিট রিসেশন বা অর্থনৈতিক পক্ষাঘাত এড়াতে কাজ করছে। চীনের পদক্ষেপগুলো সত্যি বেশ প্রশংসনীয়। একেবারে ইতিবাচক এবং অনুকরণীয়। সম্পত্তির বাজার যেন বুদবুদে পরিণত না হয়, তার জন্য চীন সরকার বাড়ি কেনার ক্ষেত্রে ৩০% মিনিমাম ডাউন পেমেন্ট বাধ্যতামূলক করেছে। আর রিয়েল এস্টেটের বাইরে থাকা কর্পোরেশনগুলোর ক্ষেত্রেও তো কঠোর বিধিনিষেধ আছে। হ্যাঁ, কর্পোরেশনগুলো যেন ব্যালেন্স শিটে অযথাই সম্পত্তি ধরে না রাখে, সেদিকে চীনের অত্যন্ত কড়া নজর। এই দূরদর্শী পদক্ষেপগুলো সিস্টেমিক ধস ঠেকাতে এবং বাসস্থানকে ফটকাবাজারির হাতিয়ার হতে না দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে। কিন্তু এই সুস্পষ্ট সমাধানগুলো চোখের সামনে থাকার পরও জাপানে কেন তা প্রয়োগ করা হচ্ছে না? ওই যে বললাম, সেই জিরন্টোক্র্যাটিক ফাইন্যান্সিয়াল অ্যালায়েন্স, বৃদ্ধ বাড়ির মালিক এবং ব্যাংকগুলোর জোট কখনোই তাদের কৃত্রিমভাবে বাড়িয়ে রাখা সম্পদের মূল্য কমানো মেনে নেবে না। এই জম্বিফিকেশন থেকে একমাত্র তারাই লাভবান হচ্ছে। তার মানে নীতিগত স্থবিরতা একটা স্থায়ী রূপ পেয়েছে। চিবা প্রিফেকচারের সেই সাতোসানের ধসে পড়া বাড়ির সামনে দাঁড়িয়ে যে ক্ষয়ের চিত্র দেখা যায়, তা টোকিওর কেন্দ্রে এরিকার অন্ধকার বিলাসবহুল টাওয়ারগুলোর শূন্যতার সাথেই গভীরভাবে যুক্ত। ঠিক তাই, আকিয়া বা পরিত্যক্ত বাড়ির এই সংকট প্রমাণ করে যে কেবল আকাশে কংক্রিটের টাওয়ার তুললেই বাসস্থান সাশ্রয়ী হয় না। আর যখন একটি ব্যবস্থা মানুষের বাসস্থানের চেয়ে সম্পদের মূল্য রক্ষায় বেশি মনোযোগ দেয়, তখন শহরের আত্মা পুরোপুরি ফাঁপা হয়ে যায়। আমাদের শহরী কাঠামোগুলো আর জীবিত মানুষের আশ্রয়ের জন্য তৈরি হচ্ছে না, সেগুলো ক্রমশ রূপান্তরিত হচ্ছে সুসজ্জিত ও সুরক্ষিত জাদুঘরে, যার মালিকানা রয়েছে বহু দূরের কোনো মৃত বা অদৃশ্য সত্তার হাতে। আর সাধারণ বাসিন্দারা কেবল সেই শূন্য স্থানে বেঁচে থাকার জন্য চড়া মূল্য চুকিয়ে যাচ্ছে। সম্পদের এই মৃত ভার এভাবেই বর্তমানকে গ্রাস করে চলেছে।